হ্যাঁ, তামান্না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না কিছুক্ষণ, বুঝছো, এই জন্য একটু লেট হয়েছে। তোমাদের বাকিরা তো এখনো ক্লাসে জয়েন করছে না। রাকা আসছো? হ্যালো রাকা, আমার শুনতে পাচ্ছ? হ্যালো তামান্না, কি আমাকে তুমি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আহ, মানে আমার কাছে মনে হচ্ছে যেন আওয়াজ একটু কম হচ্ছে মনে হয়, নাকি? না স্যার আওয়াজ ঠিক আছে। ক্লাসের তো অনেকটা সময় হয়ে গেল, কিন্তু তোমাদের বাকি স্টুডেন্ট এখন আসতেছে না কেন? আফিফা, আজিজ, রাকা, তুমি কি ক্লাসের কথা শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা তামান্না, বলো তো, আমরা ঈদের আগে কোন অধ্যায় পড়া শুরু করেছিলাম, তোমার কি মনে আছে? স্যার দশম অধ্যায় আমরা কোন অধ্যায় পড়া শুরু করেছিলাম? আর্থিক বিবরণী। তামান্না। স্যার আর্থিক বিবরণী শুরু করেছিলাম। হ্যাঁ, আর্থিক বিবরণী, ভেরি গুড। আর্থিক বিবরণী আমরা শুরু করেছিলাম। এখন আর বাকিরা তো কেউ এখন আসতেছে না, কি ব্যাপার? যেহেতু কেউ আসতেছে না, আমরা ওদের অপেক্ষা না করে আমরা আলোচনা এগিয়ে যাই। ওরা যদি আসে তাহলে আমরা ওদেরকে জয়েন করে নিব। হ্যাঁ, এটা তোমাদের রিভিশন ক্লাস, আর্থিক বিবরণী। যেহেতু রিভিশন ক্লাস, সেহেতু তোমরা আগে থেকে কিছু এটা এই অধ্যায় পারো। শুধু তোমাদের যেখানে প্রবলেম সেই জায়গাগুলো থেকে আমি আলোচনা করব এবং তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। রাকা, মনে হয় লাইনে এসছো, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথা? রেসপন্স নেই। আচ্ছা তামান্না, জি স্যার। তোমাদের সকালে কি ক্লাস ছিল আজকে 9টা বাজে? সকালে স্যার ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস ছিল কিন্তু ম্যাম ইংলিশ অফিসে ক্লাস যেতে ছিল? ক্লাস নেন। হ্যাঁ। ক্লাস কি ইংলিশ ছিল? জি স্যার ইংলিশ ছিল। তোমাদের কমার্সে তুমি স্যার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা কি বুঝতে পারতেছো না?
স্যার এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, না যেটা বলছিলাম যে 9টার ইংরেজি ক্লাসে তোমাদের কমার্সের স্টুডেন্ট কতজন ছিল তোমার কি খেয়াল আছে? স্যার আজকে তো ইংলিশ ক্লাস হয়নি। মানে সকালে 9টা ক্লাস হয়নি? না, হয়নি। ও, এই জন্য কি তাহলে অনেকে নেই? যাক ঠিক আছে। জি তো স্যার। আহ, দেখি আস্তে আস্তে কেউ আসে কিনা। তো ঠিক আছে, আসো আমরা আলোচনায় এগিয়ে যাই। তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সময় আসছো? জি স্যার। তো দেখি কেন? স্যার প্রথমে জয়েন করেছিলাম তো, দেখি আপনি আসেন না। আহ, আচ্ছা, নেটওয়ার্কের কারণে প্রবলেম হতে পারে। আচ্ছা, বিশদ আয় বিবরণী করার জন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম, যে ব্যবসা প্রতিষ্ঠানের ধরন দুই রকমের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাফিসা, জি স্যার। লেট কেন? স্যার আমি আগে একটু জয়েন হয়েছিলাম, বাট ওয়েটিং এ ছিল তো পরে লিভ নিয়ে নিয়েছি স্যার। পরে আবার এখন জয়েন হলাম। আচ্ছা, ভেরি গুড। যে কথা বলতেছিলাম, সে ব্যবসায় যে দুইটা ধরন ছিল এটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আগে, তোমাদের যদি খেয়াল থাকে। একটাকে বলেছিলাম বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর আরেকটাকে বলেছিলাম সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠান কোনগুলো সেটা কি তোমাদের খেয়াল আছে, বলতে পারবা কেউ? সেবামূলক প্রতিষ্ঠানগুলো কোনগুলো তোমাদের কি মনে আছে? স্যার স্কুল। হ্যাঁ, ভেরি গুড, স্কুল ঠিক আছে। স্যার হসপিটাল। হ্যাঁ, এটাও ঠিক স্যার আছে। হসপিটাল। হ্যাঁ, ভেরি গুড, হসপিটাল, এটাও রাইট। হ্যাঁ, স্কুল, কলেজ, হসপিটাল, তারপরে পরিবহন সংস্থা, অ্যাডভোকেট, ডাক্তার। হ্যাঁ, যারা মানুষকে শুধু সেবা দেয়, সেবা দিয়ে সেবার বিনিময়ে আয় করে, তাদেরকে সেবামূলক প্রতিষ্ঠান বলা হয়। আর যারা পণ্য বেচাকেনা করে, পণ্য কিনে তারপরে সেই পণ্য মুনাফা করে বিক্রি করে, সেটাকে বলা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বলেছিলাম আয় বিবরণী দুই রকমের হয়। একটা বলেছিলাম এক ধাপ পদ্ধতি, আর একটাকে বলেছিলাম বহু ধাপ পদ্ধতি। সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী হয় এক ধাপ পদ্ধতিতে। সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী হয় এক ধাপ পদ্ধতিতে। আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয় বিবরণী হয় বহু ধাপ পদ্ধতিতে, মানে বহু ধাপ বিশিষ্ট। একটা এক ধাপ বিশিষ্ট আর একটা বহু ধাপ বিশিষ্ট। তো যেহেতু ঈদের ছুটির পরে একটা লম্বা ছুটি কাটানোর পরে আমরা আজকে ক্লাস শুরু করেছি, সেই কারণে তোমাদের বিশদ আয় বিবরণী আলোচনাটা আমি একটু আবার তোমাদের রিভিউ করছি, যাতে তোমাদের মনে পড়ে। আমি যদি তোমাদেরকে একটু সহজ করে জিজ্ঞেস করি, যদি তোমাদের কারো খেয়াল থেকে বলো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে প্রথমে আমরা মোট মুনাফা নির্ণয় করি। মোট মুনাফা নির্ণয় করি। মোট মুনাফা নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে, সেটা বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে মোট মুনাফা হয়। বিক্রিত পণ্যের মধ্যে তোমাদের আমি শিখিয়েছিলাম যে প্রত্যক্ষ ব্যয়গুলো লেখা হয়। তোমরা কি কেউ আমাকে 3টা প্রত্যক্ষ ব্যয়ের নাম বলতে পারবা? যে কোনো একজন তোমাদের মাঝখান থেকে প্রত্যক্ষ ব্যয় 3টা নাম কে বলতে পারবা? চেষ্টা করে দেখো, বলো, দু একটা বলো। দেখো, বলতে বলতে মনে পড়বে। কেউ পারবা না? আমি মনে আমি দুইটা মনে করে দেই, দেখো তারপরে খেয়াল আসে কিনা। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়,
দেখো মনে পড়ে কি? প্রত্যক্ষ ব্যয়ের নামগুলো তোমাদেরকে কিন্তু কয়েকবারই শেখানো হয়েছে, রেওয়া মিল করার সময় শেখানো হয়েছে, তারপরে এই, আর্থিক বিবরণী করার সময় শিখেছো, তারপরে হিসাবের শ্রেণীবিভাগ যেখানে শিখে সেখানেও শিখেছো। তো এগুলো যদি তোমাদের মনে না থাকে তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করা খুব কঠিন হয়ে যাবে, মানে অঙ্ক করাটাই তোমাদের জন্য জটিল হয়ে যাবে। প্রত্যক্ষ ব্যয়গুলো ছিল প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, আন্তঃপরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো ছিল প্রত্যক্ষ ব্যয়। দেখো আমি তোমাদের এখানে যে একটা মোট মুনাফা এবং নিট মুনাফা বের করার জন্য একটা ছোট্ট ছক তোমাদের সামনে দিয়েছি। একটা হলো নিট বিক্রয়। নিট বিক্রয় কখনোই অঙ্কে সরাসরি দেওয়া থাকে না, নিট বিক্রয় বের করে নিতে হয়। নিট বিক্রয় কিভাবে বের করবা সেটা আমি তোমাদেরকে সামনে দেখাবো, যে নিট বিক্রয় কিভাবে বের করতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে হয় মোট লাভ, আর মোট লাভের সাথে পরিচালন ব্যয় বাদ দিলে, মানে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাই পরিচালন মুনাফা। সে পরিচালন মুনাফা থেকে অন্যান্য আয় যোগ করব আর অন্যান্য ব্যয়গুলো বাদ দিব। তো অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় কোনটা সেটা আমি তোমাদের এখন দেখাবো। দেখো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের নিট বিক্রয় বের করা। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টাকে বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব মোট লাভ, এটাকে মোট মুনাফা বলা হয়। সেই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব, তাহলে পরিচালন মুনাফা পাবো। সেখানে অন্যান্য আয় যোগ করব আর অন্যান্য ব্যয়গুলো বাদ দিব, তার নাম হয়ে যাবে নিট মুনাফা। এই অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়ের আরেকটা নাম আছে, তোমরা এটা এসএসসি লেভেল পার হইলে, তোমরা যখন এইচএসসি লেভেলে চলে যাবা তখন শিখবা। এটাকে বলে অপরিচালন আয়, অপরিচালন ব্যয়। তো দেখো, এটা ছিল আয় বিবরণীর একটা মানে সংক্ষিপ্ত শোক। তো নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমাদের আমি এখানে লিখে দিয়েছি। এই নিট বিক্রয়টা তোমাদের বের করতে পারতে হবে। তোমাদের এক একটা অঙ্কের মধ্যে এতগুলা সমন্বয় নাও থাকতে পারে, যদি থাকে, যেমন এখানে আমি 3টা 5টার সমন্বয় লিখেছি বিক্রয়ের সাথে, তোমাদের জন্য পরীক্ষায় 1টা 2টাও থাকতে পারে। তো যেগুলো থাকবে কেবল সেগুলোই তুমি কাজ করবা। যেমন বিক্রয় থেকে বিক্রয় ফেরত থাকলে বাদ দিবা, বিক্রয় থেকে বিক্রয় ফেরত থাকলে বাদ দিবা। এই যে ব্র্যাকেট দিয়ে লিখেছি, ব্র্যাকেট মানে বাদ, মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা দেওয়া হয়েছে প্রথম বন্ধনী, এটা দ্বারা বাদ বিয়োগ বোঝানো হয়। বিক্রয় বাদটা থাকলে বিক্রয় থেকে বিক্রয় বাদটা বাদ দিবা। অলিখিত বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে যোগ করবা, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করবা। আর মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে বিক্রয় থেকে মাইনাস করবা। এই আর যদি বিক্রয়ের সাথে ভ্যাট থাকে অন্তর্ভুক্ত, তাহলে ভ্যাটকেও মাইনাস করে দিবা। ভ্যাটকে মাইনাস করার জন্য নিয়ম হচ্ছে মোট ভ্যাট সহ বিক্রয়কে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ করলে ভ্যাট পাওয়া যায়। এই ভ্যাট মাইনাস করলে তুমি নিট বিক্রয় পাইবা। এই নিট বিক্রয় তোমাকে লিখতে হবে এখানে নিট বিক্রয় হিসাবে। এই নিট বিক্রয় তুমি অঙ্কের মধ্যেও বের করতে পারো অথবা রাফের মধ্যেও বের করে নিয়ে আসতে পারো। বলো নিট বিক্রয়টা স্যার নিয়ে। ভ্যাটটা কিভাবে বের করব এটা একটু দেখাই দিলে ভালো হতো। ভ্যাটটা মনে করো তোমার কাছে যে বিক্রয় রয়েছে, বিক্রয় বাদ বিক্রয় ফেরত, বিক্রয় বাদটা বাদ দেওয়ার পরে মনে করো ভ্যাট সহ বিক্রয় 2,30,000 টাকা। তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। হাতে ক্যালকুলেটর নাও। আমি বলছি ধরে নাও
ভ্যাট সহ বিক্রয় 2,30,000 টাকা। তো প্রথমে 2,30,000 টাকা তুমি ক্যালকুলেটরে লিখবা বা খাতায় লিখবা। 2,30,000 কি 115 দিয়ে ভাগ করবা, 115 দিয়ে ভাগ করবা, ভাগ করো 115 দিয়ে। ভাগ করেছো? জি স্যার। গুণ করবা 15 দিয়ে, গুণ করো 15 দিয়ে, তাহলে কয় টাকা আসছে? স্যার 30,000। 30,000 টাকা। এটাকে বলা হয় ভ্যাট, এটাকে বলা হয় ভ্যাট। তাহলে 2,30,000 থেকে তুমি এই 30,000 টাকা ভ্যাট লেখা মাইনাস করে দিবা, যে বাদ বিক্রয় ভ্যাট 30,000 টাকা মাইনাস করে দিলে এই 2 লক্ষ টাকা যে থাকলো তার নাম হলো নিট বিক্রয়। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার 115 দিয়ে ভাগ করলাম, 115 পাইলাম কোথায়? এটা তোমাদের মনে মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, তাই নয় কি? জি স্যার। 115টা আসলো ওইখান থেকে বাংলাদেশের বর্তমান কি বলে অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভ্যাটের যে হার সেটা হলো 15%। বর্তমান আমাদের দেশের সরকার ভ্যাটের জন্য যে হার নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো 15%। পরবর্তীতে পরিবর্তন না করা পর্যন্ত, সরকারি কোনো সিদ্ধান্তে এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত ভ্যাটের হার 15%ই বলবৎ থাকবে। তাহলে ভ্যাটের হার কয় পার্সেন্ট বলো তো? কত পার্সেন্ট বললাম? 15%। 15%। ভ্যাট হচ্ছে 15%। ভ্যাট মানে হচ্ছে এটার সম্পূর্ণ রূপটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু, ভি মানে হলো ভ্যালু, ভ্যালু মানে মূল্য, অ্যাডেড মানে সংযোজন, ট্যাক্স মানে কর, মানে মূল্য সংযোজন কর, এটাকে ভ্যাট বলা হয় সংক্ষেপে। মূল্য সংযোজন করকে সংক্ষেপে ভ্যাট বলা হয়। ইনকাম ট্যাক্স ওইটা এক জিনিস আর ভ্যাট হচ্ছে ভিন্ন জিনিস। ভ্যাটের পার্সেন্টেজ নির্ধারিত 15%। এবার আমি তোমাদেরকে বলি, তুমি যদি 200 টাকা দিয়ে একটা জামা ক্রয় করো একটা ব্র্যান্ড শপ থেকে, 200 টাকা দিয়ে, জামাটা কয় টাকা দিয়ে কিনলা? স্যার 200 টাকা। 200 টাকা। বাকিরা কথা বলো, উত্তর দিও, হ্যাঁ প্রশ্ন করলে উত্তর দিও, তাহলে কিন্তু বলতে ভালো লাগবে, তোমাদেরও বুঝতে সহজ হবে। জামাটার মূল্য কত বলেছি? 200 টাকা। 200 টাকা। এখন এই 200 টাকা হচ্ছে জামার ক্রয় মূল্য, জামার 100% দাম, জামার মূল্য 100% হচ্ছে 200 টাকা। এখন তোমাকে যদি বলা হয় এটার উপর 15% ভ্যাট দিতে হবে, দেখো তো 200 টাকার 15% ভ্যাট কয় টাকা হয়? 200 টাকার 15% বের করো, কয় টাকা হয় দেখো। স্যার 30। 30 টাকা। 200 টাকার 15% হয় 30 টাকা। এখন তুমি দোকানদারকে যখন টাকা দিবা, ভ্যাট সহ দিলে তোমাকে দিতে হবে 230 টাকা। জামার দাম ছিল 200 আর ভ্যাট দিলা 30, তাহলে মোট কয় টাকা পরিশোধ করলা? 230 টাকা স্যার। 230 টাকা। এই 230 টাকার মধ্যে 30 টাকা হচ্ছে ভ্যাট আর 200 হচ্ছে জামার মূল্য। আমি তোমাদেরকে বলেছি ভ্যাট হচ্ছে 15% আর জামার মূল্য হচ্ছে 100%। দুইটা মিলে ভ্যাট সহ যে মূল্য দাঁড়াইলো 230 টাকা, তাহলে এই 230 টাকা হচ্ছে 115%। 230 টাকা হচ্ছে 115%। এই কারণে ভ্যাট সহ যদি কোনো মূল্য নির্ণয় করা থাকে, ভ্যাট সহ মূল্য হচ্ছে 115%। ভ্যাট সহ মূল্য হচ্ছে 115%, অর্থাৎ জামার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য হচ্ছে 100%,
সাথে ভ্যাট যোগ হয়েছে আরো 15%, এভাবে ভ্যাট সহ মূল্যকে বলা হয় 115%। তাই ভ্যাট সহ মূল্য থেকে ভ্যাট বের করতে হলে 115 দিয়ে ভাগ করলে আর 15 দিয়ে গুণ করলে 115 দিয়ে ভাগ করলে 1 ভাগ পাওয়া যায়। তো 115 ভাগের মধ্যে 15 ভাগ হলো ভ্যাট আর 100 ভাগ হচ্ছে জামার মূল্য। এজন্য ভ্যাট সহ পণ্যের মূল্য থেকে ভ্যাট আলাদা করতে হলে 115 দিয়ে ভাগ করতে হয়, 15 দিয়ে গুণ করতে হয়। বলো 115 কিভাবে আসছে, এটা কি বুঝছো না বুঝো নাই? নাফিসা, রাইতা, তোমরা কি এটা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। জি স্যার বুঝেছি। ভেরি গুড। তামান্না, জি স্যার বুঝছো? বুঝেছি। একটু 1 মিনিট লাইনে থাকো। তো এইভাবে তোমার 115% বিষয়টা আসলো। এই তুমি ভ্যাট সহ যদি ক্রয় থাকে, ভ্যাট সহ যদি বিক্রয় থাকে, এইভাবে 115 দিয়ে ভাগ করবা, 15 দিয়ে গুণ করবা, তাহলে তুমি ভ্যাট পাইবা। ভ্যাট মাইনাস করলে নিট বিক্রয় পাইবা। নিট বিক্রয় যখন বের করবা, সে নিট বিক্রয় থেকে তুমি মাইনাস করবা বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে মোট মুনাফা পাইবা। তো বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে পাইবা এটা তুমি দেখো। এটা হচ্ছে নিট ক্রয়। ক্রয় বেলাও সেম, ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বার্তা যুগ অলিখিত ক্রয় বাদ মুনাফাবিহীন বিক্রয়। তো এখানে একটা কথা খেয়াল করো যে মুনাফাবিহীন বিক্রয় কিন্তু ক্রয় থেকেও মাইনাস করেছি, বিক্রয় থেকেও মাইনাস করেছি। অর্থাৎ যদি সমন্বয়ে মুনাফাবিহীন বিক্রয় দেওয়া থাকে, তাহলে সেই মুনাফাবিহীন বিক্রয় বিক্রয় থেকেও মাইনাস হবে, ক্রয় থেকেও মাইনাস হবে, এটা দুই জায়গায় মাইনাস হবে। তারপরে যদি কোনো পণ্য আগুনে নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায় বা আগুনে বিনষ্ট হয়ে যায়, সামান্য যদি লেখা থাকে যে কোনো পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, তাহলে সে আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে মাইনাস করতে হয়। তো আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে মাইনাস করে দিলে তারপরে যদি ভ্যাট সহ থাকে তাহলে ভ্যাটও মাইনাস করতে হবে, ভ্যাটও মাইনাস করে দিতে হবে। তাহলে ভাইবা নিট ক্রয়, তাহলে নিট বিক্রয় পাইলা, নিট ক্রয় পাইলা। এবার দেখো ক্রয় সংক্রান্ত খরচ সমূহ দেখো। ক্রয় সংক্রান্ত খরচগুলো হচ্ছে মজুরি, এই যে ক্রয় সংক্রান্ত খরচগুলাকে এটা বলা হয় প্রত্যক্ষ খরচ। এখানে আছে মজুরি বা উৎপাদন মজুরি, পরিবহন বা ক্রয় পরিবহন, শুল্ক অথবা আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। তোমরা এই নামগুলো লিখে রাখবা খাতায়, বুঝছো, যাতে পরবর্তীতে অঙ্ক করার সময় কোনটা প্রত্যক্ষ খরচ কোনটা পরোক্ষ খরচ এটা তোমরা বুঝতে পারো।
এগুলো যদি তোমার লিখে না রাখো আর মুখস্থ না করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক করতে কষ্ট হবে। এই প্রত্যক্ষ ব্যয়গুলো যখন জানা থাকবে তখন তুমি বিকৃত পণ্যের ব্যয় বের করতে পারবা। দেখো বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করবা। প্রথমে লাগবা প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে তুমি নিট ক্রয় যোগ করবা আর ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করবা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে তুমি নিট ক্রয় যোগ করবা। নিট ক্রয়টা কিভাবে বের হয়েছে তোমরা কি কেউ বলতে পারবা এখানে একজনও? নিট ক্রয়টা কিভাবে বের হলো? নাফিসা, নাফিসা কি আমায় শুনতে পাচ্ছ? হ্যালো। স্যার নিট ক্রয় মানে নিট ক্রয়টা কিভাবে বের হয়েছে তুমি বলতে পারবা? রাইতা রাইতা বলতে পারবা? রাইতা, জি স্যার। স্যার নিট ক্রয়ের সাথে সকল মানে ক্রয়ের সাথে জড়িত ব্যয়গুলা বাদ দিয়ে আয়গুলা যোগ করলে নিট ক্রয় হয়। নিট ক্রয়ের সাথে দেখো নিট ক্রয়টা আমি আরেকবার তোমাদের দেখাই দিচ্ছি। একটু এগুলি স্ক্রিনশট দিয়ে লিখে রেখে দিও, হ্যাঁ, অথবা খাতায় লিখে নিও। যেমন দেখো ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস, ক্রয় বাট্টা মাইনাস, অলিখিত ক্রয় থাকলে যোগ, মুনাফা বিন বিক্রয় থাকলে বাদ, আগুনে বিনিষ্ট পণ্য থাকলে বাদ, ভ্যাট যোগ থাকলে ভ্যাটও বাদ। একটা অঙ্কের মধ্যে সবকিছু থাকবে না, একটা দুটো থাকতে পারে সমন্বয়ে। এখানে তো আমি তোমাদের সবগুলো লিখে দিয়েছি শেখার জন্য। একটা অঙ্কের মধ্যে সবগুলো থাকবে না, দুইটা তিনটাও থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো থাকলে এগুলা যোগ বিয়োগ করলে নিট ক্রয় বের হয়। কি কি ফেরত থাকলে মানে ক্রয় ফেরত থাকলে ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বাট্টা থাকলে ক্রয় বাট্টা বাদ যাবে, অলিখিত ক্রয় থাকলে অলিখিত ক্রয় যোগ হবে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা বাদ যাবে। কোনো পণ্য যদি আগুনে পুড়ে যায় সে আগুনে পোড়া পণ্যটাও বাদ যাবে। যদি ক্রয়ের সাথে ভ্যাট থাকে ভ্যাটও মাইনাস করতে হবে। আর ভ্যাট বের করার নিয়মটা তোমাদের আমি কিভাবে বলেছি, 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, তাহলে ভ্যাট বের হবে। তাহলে এগুলা যোগ বিয়োগ করলে যে ক্রয় বের হলো তার নাম হলো নিট ক্রয়। বলো বুঝছো না বুঝো নেই? বুঝছি স্যার। ওকে ফাইন। আর এগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। এইখানে বলা হয় যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে তুমি নিট ক্রয় যদি যোগ করো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা যোগ করে যে যেটা বের হইলো তার নাম হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় আর ক্রয় সংক্রান্ত খরচ যোগ করলে হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে তুমি সমাপনী মজুত পণ্য মাইনাস করে দিবা, বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য মাইনাস করার সময় আবার খেয়াল রাখতে হবে সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে কিনা। যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে তাইলে মাইনাস করতে হবে। আর যদি আগুনে বিনিষ্ট পণ্যের কথা কিছু বলা না থাকে অর্থাৎ মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত না থাকে তাহলে আগুনে বিনিষ্ট পণ্য মাইনাস করার দরকার নেই। আমি কথাটা আরেকবার বলছি, তোমরা খেয়াল করে শোনো। যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে কি নাই বুঝবো কিভাবে? এটা বুঝার উপায় হলো যদি সমন্বয়ে বলে দেয় এভাবে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে মনে করো 1 লক্ষ টাকা, যার মধ্যে 10,000 টাকার পণ্য আগুনে বিনিষ্ট অন্তর্ভুক্ত রয়েছে বা আগুনে পুড়ে গেছে। যার মধ্যে বলতে কার মধ্যে? সমাপনী মজুত পণ্যের মধ্যে। যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনিষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুত থেকে এটা বাদ দিতে হবে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমি একটু আগে বলেছি আগুনে বিনিষ্ট পণ্য থাকলে ক্রয় থেকে ম্যানেজ করতে হবে, আবার সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকলে এখান থেকে ম্যানেজ করতে হবে, দুই জায়গায় ম্যানেজ হবে। আগুনে বিনিষ্ট পণ্য থাকলেই ক্রয় থেকে মাইনাস,
আর সমাপনী মজুদ থেকে মাইনাস হবে কি হবে না তা নির্ভর করবে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। যদি সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ থেকে আগরে বিনিষ্ট পণ্যটা মাইনাস করতে হবে। মাইনাস করে দিলে যে সমাপনী মজুদ পণ্য পাইবা সেটা যদি তুমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করে দাও, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি তুমি মাইনাস করে দিলে, এটা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে যখন সমাপনী মজুদ পণ্য মাইনাস করে দিবা তখন তুমি পেয়ে যাবা বিক্রিত পণ্যের ব্যয়, এর নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে তোমরা কি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবা? জি স্যার। ওকে ফাইন। বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে পারো, বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে পারো তখন তুমি নিট বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দিবা তখনই তুমি পেয়ে যাবা মোট মুনাফা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লামিয়া, তুমি এতক্ষণে আসছো, তো ক্লাস শেষ হয়ে গেছে আমাদের প্রায়। যেটা বলতেছিলাম, যখন তুমি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দিবা তখনই তুমি পেয়ে যাবা মোট মুনাফা। অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর এক ধাপের কাজ তুমি শেষ করলা, পেয়ে গেলা তুমি মোট মুনাফা। এটি এখানে লেখা আছে, দেখো এটি দেখো বিশদ আয় বিবরণীর ছকের মধ্যে আমি এখানে তোমাদের লিখে দিয়েছি যে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাইলাম মোট মুনাফা। এই মোট মুনাফার সাথে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কোনগুলো? পরিচালন ব্যয় হচ্ছে, দেখো এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মণিহারি, বিক্রয় পরিবহন, সাধারণ খরচ, অনাদায়ী পাওনা, অবচয়, রপ্তানি শুল্ক, এগুলো হচ্ছে তোমার পরিচালন ব্যয়। দেখো এগুলো তোমরা লিখে রেখো কিন্তু, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিও। এই পরিচালন ব্যয় যখন তুমি মোট মুনাফা থেকে মাইনাস করবা, যে মোট মুনাফা থেকে যখন পরিচালন ব্যয় মাইনাস করে দিবা তখন তুমি পেয়ে যাবা পরিচালন মুনাফা। এটার নাম হবে পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করব যে পরিচালন ব্যয়ের নামগুলা বলো, ক্রয় সংক্রান্ত ব্যয়ের নামগুলা বলো, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় সেগুলো বলো। তোমরা কিন্তু সেগুলো বলতে পারতে হবে, এগুলো কিন্তু লিখে নিও বা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এবার আসবে অন্যান্য আয়। দেখো অন্যান্য, এগুলো হচ্ছে অন্যান্য আয়। বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত ভাড়া বা উপভাড়া। আর অন্যান্য ব্যয়ের মধ্যে আছে ঋণের সুদ, আগুনে বিনিষ্ট পণ্য, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলো হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ হবে আর অন্যান্য ব্যয় বাদ যাবে। অন্যান্য আয় যোগ করার পরে আর অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরে তুমি পেয়ে যাবা নিট মুনাফা। তুমি এখানে পেয়ে যাবা, দেখো নিট মুনাফা। এই দেখো নিট মুনাফা, এটার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী। দেখো এটা প্রথম মোট মুনাফা, পরে পরিচালন মুনাফা, পরে নিট মুনাফা, এরকম ধাপে ধাপে বের হয় বিদায় এটার নাম হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। তাহলে তোমরা এই বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ছকটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আগামী ক্লাসে তোমরা এই ছকটা ভালো করে পড়বা। ছক থেকে আমি তোমাদের প্রশ্ন করব, নিট বিক্রয় কিভাবে বের করতে হয়, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়, পরিচালন ব্যয়ের নামগুলো বলো, অন্যান্য আয়ের নাম বলো, অন্যান্য ব্যয়ের নাম বলো। তোমরা কিন্তু এগুলো পড়তে পারতে হবে, পারবা না বলতে? জি স্যার। এগুলো তোমরা লিখে রেখো খাতায়। হ্যাঁ, খাতায় লিখে পরে পড়ে আগামী ক্লাস আমি কিন্তু তোমাদের একজন একজন করে জিজ্ঞেস করবো, এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো, তখন তোমাদের বলতে পারতে হবে। দেখো নিট বিক্রয়, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, এগুলো যখন পারবা তখন তোমার জন্য
আয় বিবরণী করা, বিশদ আয় বিবরণী করা একদম সহজ হয়ে যাবে। আর যারা বিশদ আয় বিবরণী করতে পারবা তারা বাকি কাজগুলো সহজে করতে পারবা। এরপরে আমাদের দুটো ধাপ থাকবে, একটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। তো মালিকানা সত্ত্ব বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী ওইটা সহজ, তোমরা এটা পারলে ওইগুলা অনায়াসে পারবা। বলো, এই আয় বিবরণী সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কোনো আয় সম্পর্কে, কোনো ব্যয় সম্পর্কে বা নিট ক্রয় নিট বিক্রয় সম্পর্কে কারো কিছু জানা থাকলে আমায় বলো। মেয়েরা, আছে তোমাদের কারো কোনো প্রশ্ন? নো স্যার। স্যার পারবা? ইনশাল্লাহ সব মুখস্থ করতে পারবা? ইনশাআল্লাহ জি স্যার পারবো। স্যার। তোমরা এটা পারলেই আমি তোমাদের অঙ্ক করে দিব, অঙ্ক করব। মানে আগে সবটা জানা থাকলে পরে অঙ্ক করতে সহজ হবে, এই জন্য তোমাদের আগে এগুলো জানতে হবে। যদি এগুলো তোমরা জানো, পারো, তখনই অঙ্ক গেলে পরে অঙ্ক ইজি করতে পারবা। সুতরাং তোমরা সবাই এগুলো ভালো করে পড়বা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস আজকে আমি এখানে শেষ করব। কেমন? তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।